চ্যানেলে স্বাগত। আজকে আমরা জৈব রসায়নের ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টাকে বলা হয় সমবায়তা বা আইসোমারিজম। এটার গুরুত্ব কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে খুব ভীষণ গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমাদের জানতে হয়, তবে অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে একটা সঠিক ধারণা কিন্তু তৈরি করা যায়। আমরা চেষ্টা করব আজকের এই বিষয়টা বুঝে নেওয়ার জন্য। আইসোমারিজম বা সমাবয়বতা, এই জিনিসটা কি? যে সমস্ত জৈব যৌগের আণবিক সংকেত একই, বোঝা গেছে, আণবিক সংকেত একই কিন্তু ভৌত আর রাসায়নিক ধর্ম ভিন্ন, সেই যৌগগুলোকে বলা হয় পরস্পরের আইসোমার বা সমাবয়বতা। আর এরকম ভিন্ন ধর্ম দেখাবার যে ঘটনাটা, সেই ঘটনাটাকে বলা হয় আইসোমারিজম। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে আমরা মনে রাখবো যে আইসোমারিজম বলতে আমরা কি বুঝবো? যাদের আণবিক সংকেত একই, যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই কিন্তু যাদের ভৌত আর রাসায়নিক ধর্ম ভিন্ন, ভৌত ও রাসায়নিক ধর্ম যাদের ভিন্ন, মনে থাকবে এই দুটো জিনিস, যাদের আণবিক সংকেত একই হবে কিন্তু ভৌত আর রাসায়নিক ধর্ম ভিন্ন হবে, সে সমস্ত যৌগকে বলা হবে, সে সমস্ত যৌগ, এই যৌগকে বলা হয় সমবায়ব বা আইসোমার। আইসোমার। আর এই ঘটনাকে ভিন্ন ধর্ম দেখাবার যে ঘটনা, এই ঘটনাকে ভিন্ন ধর্ম দেখাবার ঘটনাকে বলা হয় সমবায়বতা বা আইসোমারিজম। আইসোমারিজম মনে থাকবে? এই বিষয়টা নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো সহজ আছে, এই ধরনের আইসোমারিজম বা সমবায়তাকে আমরা কিন্তু মূলত দুটো ভাগে ভাগ করি। তাহলে আইসোমারিজমকে দুটো ভাগে ভাগ করা হয়। আইসোমারিজমকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো গঠনগত আর একটা হলো ত্রিমাত্রিক। গঠনগত আইসোমার আমরা কাকে বলবো? গঠনগত আইসোমার যাদের আণবিক সংকেত একই হবে, আণবিক সংকেত একই কিন্তু ধর্ম আলাদা, ধর্ম ভিন্ন হবে। আর অণুর মধ্যে যে গঠনকারী পরমাণুগুলির পারস্পরিক সংযোজন ভিন্ন হবে। পারস্পরিক সংযোজন ভিন্ন, সংযোজন যদি ভিন্ন হয় তখন সে ধরনের সমবায়তাকে বলা হবে গঠনগত সমবায়তা। বোঝা গেছে? তাহলে আবার বলছি, আইসোমারিজম অর্গানিক কেমিস্ট্রি সাংঘাতিক ইম্পর্টেন্ট একটা টার্ম। বলতে আমরা বুঝবো যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই হবে কিন্তু ভৌত আর রাসায়নিক ধর্ম যাদের ভিন্ন হবে, সেই যৌগগুলোকে বলা হবে পরস্পরের আইসোমার। আর এরকম ভিন্ন ধর্ম দেখাবার ঘটনাটাকে বলা হবে আইসোমারিজম বা সমবায়বতা। শৃঙ্খল ঘটিত সমবায়তা, এটা একটা গঠনগত সমবায়তা। শৃঙ্খল ঘটিত সমবায়তা। সমাবয়বতা, শৃঙ্খল ঘটিত সমাবয়বতা কি, কাকে বলবো বলো তো? শৃঙ্খল ঘটিত সহায়তা, এটা এক ধরনের গঠনগত সহায়তা যাদের আণবিক সংকেত একই হবে, আণবিক সংকেত একই কিন্তু যাদের ভৌত আর রাসায়নিক ধর্ম কি হবে? ভিন্ন ধর্ম হবে। বোঝা গেছে? আর সেই সঙ্গে মনে রাখবে, শৃঙ্খল গঠিত মানে কার্বন শৃঙ্খল, যৌগের মধ্যে গঠনগত শৃঙ্খলের মধ্যে কার্বন শৃঙ্খল গঠনের ভিন্নতার ফলে
ভিন্নতার ফলে যে ধরনের সমবায়তার সৃষ্টি হয় তাকে বলা হয় শৃঙ্খল গঠিত সমবায়তা। আবার বলছি, তাহলে আমরা বিভিন্ন ধরনের সমস্ত আইসোমারগুলোকে দুটো ভাগে ভাগ করলাম, গঠনগত সমবায়তা, গঠনগত আইসোমার, ত্রিমাত্রিক আইসোমার। গঠনগত আইসোমার আমরা তাদেরকে বলবো যাদের গঠন সংকেত একই, আণবিক সংকেত একই, কিন্তু গঠনকারী কণাগুলোর কি বললাম বলো তো, গঠনকারী কণাগুলোর পারস্পরিক যে বিন্যাস, সে পারস্পরিক বিন্যাসটা যদি ভিন্ন হয় তাহলে যে ধরনের সহায়তা সৃষ্টি হয় তাকে বলে গঠনগত সহায়তা। আর এই গঠনগত সহায়তা বিভিন্ন ধরনের হয়, যেমন শৃঙ্খল গঠিত সহায়তা হবে, অবস্থান গঠিত সহায়তা, কার্যকরী গ্রুপ গঠিত সহায়তা, মুক্ত শৃঙ্খল, বদ্ধ শৃঙ্খল সহায়তা ইত্যাদি। এদের মধ্যে আমরা শৃঙ্খল গঠিত সহায়তা নিয়ে কথা বলতে চাইছি। শৃঙ্খল গঠিত আইসোমার আমরা কাকে বলবো? যাদের আণবিক সংকেত একই হবে কিন্তু যাদের ভৌত রাসায়নিক ধর্ম ভিন্ন হবে, ভিন্ন ধর্ম হবে। আর এই ধরনের আইসোমারের সৃষ্টি যখন কার্বন শৃঙ্খল গঠনের ভিন্নতা থাকবে, এই কার্বন শৃঙ্খল গঠনের ভিন্নতার ফলে এই ধরনের শৃঙ্খল গঠিত সহায়তার সৃষ্টি হয়। যেমন উদাহরণ যদি আমরা দিই, যেমন উদাহরণ C5H12, বলো তো এই একটা যৌগ যার নাম পেন্টেন। তো এই যৌগটা আমরা যদি এই যৌগটার ক্ষেত্রে আমরা যদি তাদের শৃঙ্খল গঠনের ভিন্নতা যদি দেখি তাহলে দেখে তো কীরকম হবে। একটা যৌগ CH3 CH2 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 CH3, বোঝা গেছে? 1 2 3 4 5, এই যৌগটা যার নাম হলো নরমাল পেন্টেন। আবার এই সংকেত যুক্ত এরকম যৌগ হতে পারে, এরকম যৌগ হতে পারে। দেখো 1 2 3 4 5 আর 12টা কার্বন আছে, ফলে এর নাম হবে আইসোপেন্টেন। আইসোপেন্টেন। আবার আমরা এই যৌগটা, এই সংকেতযুক্ত যৌগ এটা হতে পারে, এটা হতে পারে। দেখো 5টা কার্বন আছে আর 12টা হাইড্রোজেন আছে, ফলে এর নাম হবে নিওপেন্টেন। নিওপেন্টেন। তাহলে বলো তো এই সংকেতযুক্ত যৌগ এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, যাদের আণবিক সংকেত একই কিন্তু কার্বন শৃঙ্খল ভিন্ন আছে। এটাতে কার্বন শৃঙ্খল নেই, এটাতে একটা শাখা আছে, এটাতে দুটো শাখা আছে। এইরকম শাখা বা শৃঙ্খলের ভিন্নতার ফলে যে ধরনের সহায়তা সৃষ্টি হয় তাদেরকে বলা হয় শৃঙ্খল গঠিত সহায়তা। অবস্থান ঘটিত আইসোমার কাকে বলবো বলো তো? অবস্থান ঘটিত আইসোমার যাদের কি হবে? আণবিক সংকেত একই হবে, আণবিক সংকেত একই, মনে থাকবে? যাদের অবস্থান ঘটিত নামটা থেকে বোঝা যাচ্ছে, কিন্তু কি হবে? কার্যকরী গ্রুপের অবস্থান ভিন্ন হবে। কার্যকরী গ্রুপের অবস্থান ভিন্ন, তার ফলে যে ধরনের সহায়তার সৃষ্টি হবে তাকে বলা হবে অবস্থান ঘটিত সহায়তা। সহজ আছে জিনিসগুলো, বোঝা যাচ্ছে তো? যে একই সংকেত একই হবে কিন্তু ভৌত রাসায়নিক ধর্ম ভিন্ন হবে। আর এরা কি করবে? কার্বন শৃঙ্খল এর তারতম্যের ফলে ভিন্ন ভিন্ন যৌগ তৈরি হবে, অথবা কার্যকরী গ্রুপের অবস্থানও ভিন্ন হতে পারে। যেমন দেখো দেখি C2C3H8O, এই সংকেতযুক্ত একটা যৌগ, এই সংকেতযুক্ত একটা যৌগ দেখো আমি এরকম বানাতে পারি CH3 CH2 CH2OH, 3টা কার্বন আছে, 8টা অক্সিজেন আছে, 8টা হাইড্রোজেন, 1টা অক্সিজেন, ঠিক আছে? এর নাম হলো প্রোপান-1-ol। প্রোপান-1-ol। আবার এই সংকেতযুক্ত যেমন আর একটা যৌগ তৈরি করা যেতে পারে যেখানে 3টা কার্বন আছে, 8টা হাইড্রোজেন আছে, 1টা অক্সিজেন আছে, এর নাম হলো প্রোপান-2-ol। প্রোপান-2-ol। এদের আণবিক সংকেত একই কিন্তু এদের কার্যকরী গ্রুপের অবস্থান ভিন্ন। এটা 1 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে, এটা 2 নম্বর কার্বনের সাথে। এইভাবে কার্যকরী গ্রুপের অবস্থানের ভিন্নতার ফলে যে ধরনের সহায়তা সৃষ্টি হবে তাকে আমরা বলবো অবস্থান ঘটিত সহায়তা। বোঝা গেছে? সহজ আছে জিনিস। যেমন
1 নম্বর কার্বনে যুক্ত আছে, এটা 2 নম্বর কার্বনে যুক্ত আছে। এরকম আমরা আরও অনেক উদাহরণ দিতে পারি যেখানে কার্যকরী গ্রুপের অবস্থানটা ভিন্ন হবে। এভাবে কার্যকরী গ্রুপের অবস্থানের ভিন্নতার ফলে যে ধরনের সমবায়তার সৃষ্টি হবে তাকে বলা হবে অবস্থান ঘটিত সমবায়তা বা অবস্থান ঘটিত আইসোমার। আমরা আরেক ধরনের আইসোমার দেখব, কার্যকরী গ্রুপ ঘটিত আইসোমার। কার্যকরী গ্রুপ ঘটিত আইসোমার। কার্যকরী গ্রুপ গঠিত আইসোমার আমরা কাকে বলবো? যাদের আণবিক সংকেত একই হবে, আণবিক সংকেত হবে একই কিন্তু কার্যকরী গ্রুপ ভিন্ন হবে। কার্যকরী গ্রুপ ভিন্ন, ফলে কার্যকরী গ্রুপের ভিন্নতার ফলে যে ধরনের সহায়তার সৃষ্টি হবে তাকে বলা হবে কার্যকরী গ্রুপ ঘটিত সহায়তা। এরকম উদাহরণ যদি আমরা দেওয়ার চেষ্টা করি, যেমন দেখো C2H6O, এই সংকেতযুক্ত দুটো এমন যৌগ আছে যাদের কার্যকরী গ্রুপ ভিন্ন, ফলে ধর্ম ভিন্ন হবে কিন্তু আণবিক সংকেত একই। যেমন দেখো CH3CH2OH, এটা হলো ইথানল অ্যালকোহল। আবার এখান থেকে আমরা তৈরি করতে পারি CH3OCH3, দেখো এর মধ্যে দুটো কার্বন আছে ছোট হাইড্রোজেন, এর মধ্যে দুটো কার্বন ছোট হাইড্রোজেন একটা অক্সিজেন, তাই কিনা বলো? তাহলে এদের আণবিক সংকেত একই কিনা? কিন্তু এটা অ্যালকোহল, এটা হলো ইথানল যেটা অ্যালকোহল, এর ধর্ম জলে দ্রাব্যতা সম্পূর্ণ আলাদা। এটা হলো ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। আর এটা হলো ইথার, অ্যালকোহলের সাথে ইথারের ধর্মের কোনো সাদৃশ্য নেই। জলের দ্রাব্যতা বলো, স্ফুটনাঙ্ক গলনাঙ্ক বলো, যাই বলো। সুতরাং এইরকম একই সংকেতযুক্ত যে সমস্ত যৌগের কার্যকরী গ্রুপ, এর মধ্যে কার্যকরী গ্রুপ OH, এর মধ্যে কার্যকরী গ্রুপ O। প্রথম যৌগটাতে কার্যকরী গ্রুপ অ্যালকোহলীয় গ্রুপ, নিচেরটাতে ইথার, ফলে কার্যকরী গ্রুপ ভিন্ন কিন্তু আণবিক সংকেত একই। এই ধরনের আইসোমারগুলো, এই আইসোমারগুলোকে আমরা বলি কার্যকরী গ্রুপ ঘটিত আইসোমার। বদ্ধ শৃঙ্খল, মুক্ত শৃঙ্খল। এক্ষেত্রে কি হবে বলো তো? আণবিক সংকেত একই হবে, আণবিক সংকেত একই, কিন্তু এক্ষেত্রে কি হবে? বলয় থাকা না থাকার ফলে, বলয় থাকা না থাকার ফলে যে ধরনের আইসোমারের সৃষ্টি হয়, থাকা না থাকার ফলে যে ধরনের আইসোমারের সৃষ্টি হবে তাকে আমরা বলবো বদ্ধ শৃঙ্খল, মুক্ত শৃঙ্খল আইসোমার। বোঝা গেছে কথাটা? যেমন মনে করো প্রোপিন, ঠিক আছে, প্রোপিন CH3CH দ্বিবন্ধন CH2, এখানে 1 2 3টা কার্বন আছে, হাইড্রোজেন 3 2 5 1 6, হাইড্রোজেন আছে 6টা, কার্বন আছে 3টা, ঠিক আছে? তাহলে এই সংকেতযুক্ত একটা যৌগ আমরা এটা তৈরি করতে পারি যাকে প্রোপিন বলে। আবার এই সংকেতযুক্ত আমরা আরেকটা যৌগ তৈরি করতে পারি কিনা বলো তো? এইরকম একটা যৌগ তৈরি করতে পারি, দেখো, তাই কিনা? দেখো এর মধ্যে 3টা কার্বন আছে, ছোট হাইড্রোজেন আছে, এর মধ্যে 3টা কার্বন আছে, ছোট হাইড্রোজেন আছে, ফলে এদের আণবিক সংকেত একই কিন্তু এদের গঠন ভিন্ন। এর বলয় আছে, এর বলয় নেই। এইরকম বলয় থাকা না থাকা, বদ্ধ শৃঙ্খল, এটা বদ্ধ শৃঙ্খল, এটা মুক্ত শৃঙ্খল, ফলে এর নাম হলো প্রোপিন আর এর নাম হলো সাইক্লোপ্রোপিন। বোঝা গেছে? ফলে এরা হলো আইসোমার। কি ধরনের আইসোমার? একটার বদ্ধ শৃঙ্খল আছে, একটার বদ্ধ শৃঙ্খল নেই, ফলে এদেরকে বলা হবে বদ্ধ শৃঙ্খল, মুক্ত শৃঙ্খল আইসোমার। এবং এই ঘটনাটাকে বলা হবে বদ্ধ শৃঙ্খল, মুক্ত শৃঙ্খল আইসোমারিজম। ঘটনাগুলোকে আইসোমারিজম বলা হবে, সমবায়বতা বলা হবে। আর যৌগগুলোকে বলা হবে আইসোমার, সমবায়বী যৌগ, প্রতি ক্ষেত্রে তাই। ঠিক আছে? তাহলে তোমরা বলো তো যে আমাদের যে C4H8 C4H10 এর বদ্ধ শৃঙ্খল, মুক্ত শৃঙ্খল আইসোমারগুলো অঙ্কন করো। C4H10
এর বদ্ধ শৃঙ্খল C4H8 এর বদ্ধ শৃঙ্খল মুক্ত শৃঙ্খল আইসোমারগুলো অঙ্কন করো। মেটামারিজম এই জিনিসটা কি জিনিস? এমন কিছু যৌগ আছে যাদের আণবিক সংকেত একই হবে, বোঝা গেছে? এটা একটা গঠনগত আইসোমার, তাহলে এদের কি হবে? আণবিক সংকেত একই, আণবিক সংকেত এদের একই হবে, মনে থাকবে। কিন্তু এদের যে কার্যকরী গ্রুপ আছে সেই কার্যকরী গ্রুপ এর উভয় দিকে দুদিকে, মনে থাকবে, কার্যকরী গ্রুপের দুদিকে ভিন্ন সংখ্যক কার্বন পরমাণু থাকবে, ভিন্ন সংখ্যক কার্বন পরমাণু থাকে, বোঝা গেছে? এর ফলে যে ধরনের সহায়তা সৃষ্টি হবে তাকে আমরা বলবো মেটামারিজম। ওই ঘটনাটাকে বলা হবে মেটামারিজম এবং যৌগগুলোকে বলা হবে মেটামার। কোনো অসুবিধা? আমার কথা বোঝা গেছে? কি বললাম তাহলে? যে সেই যৌগগুলোকে বলা হবে পরস্পরের মেটামার, বোঝা গেছে? কোন যৌগগুলোকে? যাদের আণবিক সংকেত একই হবে কিন্তু কার্যকরী গ্রুপের ডান দিক এবং বাঁ দিক যে কার্বন শৃঙ্খলগুলো আছে সেই কার্বন শৃঙ্খলটা ভিন্ন হবে। কার্বন শৃঙ্খলের ভিন্নতার ফলে এ ধরনের সহায়তা সৃষ্টি হয়। যেমন আমরা যদি দেখো, মনে করো C5H10O, এই সংকেতযুক্ত আমরা যৌগগুলো তৈরি করব, C5H10O, এবং এটা হলো ইথারের সাধারণ সংকেত। ফলে এটা দিয়ে আমরা যদি একটা যৌগ দেখো, একটা যৌগ তৈরি করলাম CH3 CH2O CH2 CH3, দুই দিকে অক্সিজেন পরমাণু, দুই দিকে কার্বন সংখ্যা সমান, এর নাম হলো ইথক্সি ইথেন। এবার আমি কি করতে পারি বলো তো? দেখো, CH3O CH2 CH3, এখানে দুই দিকে কার্বন পরমাণু, অক্সিজেন পরমাণু দুই দিকে কার্বন সংখ্যা সমান ছিল কিনা বলো তো? এই যৌগটার ক্ষেত্রে দেখো, এইদিকে কার্বন সংখ্যা একটা, এইদিকে তিনটা, ফলে এটা কিন্তু আণবিক সংকেত একই। এর মধ্যে 5টা কার্বন, 10টা হাইড্রোজেন, একটা অক্সিজেন আছে। ফলে এর নাম হবে কি? এর নাম হবে মিথক্সিপ্রোপেন। ফলে এরা ভিন্ন যৌগ কিন্তু আণবিক সংকেত একই এবং কার্যকরী গ্রুপ অক্সিজেনের দুই দিকে কার্বন সংখ্যা ভিন্ন, ফলে এরা আইসোমার। কি জাতীয় আইসোমার? এরা মেটামারিজম, এরা পরস্পরের মেটামার, মনে থাকবে। যেমন আবার আমরা আরেকটা যৌগ এখান থেকে তৈরি করতে পারি, এই দেখো, এক্ষেত্রেও কার্বন সংখ্যা একই, হাইড্রোজেন কার্বন একই আছে, ফলে এটার নাম কি হবে? 2-মিথক্সিপ্রোপেন। বোঝা গেছে? ফলে কার্যকরী গ্রুপের দুই দিকে যদি ভিন্ন সংখ্যক কার্বন পরমাণু থাকে তাহলে যে ধরনের সহায়তা সৃষ্টি হয় সেই আইসোমারগুলোকে বলা হবে পরস্পরের মেটামার। আর এইরকম ধর্ম দেখাবার ঘটনাটাকে বলা হবে মেটামারিজম, যেখানে কার্যকরী গ্রুপের উভয় দিকে কার্বন সংখ্যা তারতম্য থাকবে। টোটোমারিজম এটা কাদের মধ্যে দেখা যায়? দুটি গঠনগত আইসোমারের মধ্যে দেখা যায়। দুটি গঠনগত আইসোমার দ্রুত পারস্পরিক রূপান্তর ঘটে, মনে থাকবে, আইসোমারের দ্রুত পারস্পরিক রূপান্তর ঘটে। আর এদের মধ্যে একটা গতিশীল সাম্যাবস্থা সৃষ্টি হয়। তাহলে দুটি গঠনগত আইসোমারের মধ্যে কি হবে? যদি দ্রুত পারস্পরিক রূপান্তর ঘটে এবং এদের মধ্যে যদি একটা গতিশীল সাম্যাবস্থা সৃষ্টি হয়, তখন ওই যৌগ দুটাকে বলা হবে পরস্পরের টোটোমার, আর এই ধর্মটাকে বলা হবে টোটোমারিজম। বোঝা গেছে নিশ্চয়ই? দুটো আইসোমার, গঠনগত আইসোমার, যদি ওই দুটো গঠনগত আইসোমারের
দ্রুত পারস্পরিক রূপান্তর ঘটে এবং এদের মধ্যে একটা গতিশীল সাম্যাবস্থা সৃষ্টি হয়, তখন কিন্তু সেই ঘটনাটাকে বলা হবে টটোমারিজম। আর ওই যৌগ দুটাকে বলা হবে পরস্পরের টটোমার। তবে টটোমারিজম দেখাবার কিন্তু শর্ত আছে। কি শর্ত? টটোমার গঠনের শর্ত হলো আলফা হাইড্রোজেন থাকতে হবে। আলফা হাইড্রোজেন থাকতে হবে 1 নম্বর শর্ত। আর 2 নম্বর শর্ত হলো তীব্র তড়িৎ ঋণাত্মক, তীব্র নেগেটিভ তড়িৎ বা তীব্র ইলেকট্রোনেগেটিভ মৌল দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের সাথে যুক্ত থাকতে হবে। দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে যুক্ত থাকতে হবে, মনে থাকবে? এই হলো শর্ত, যুক্ত থাকতে হবে, তবেই কিন্তু এই টটোমারিজম ঘটনাটা দেখা যায়। যেমন আমরা দেখব একটা নাইট্রো এসি টটোমারিজম উদাহরণ হিসাবে আমরা দেখব নাইট্রো এসি টটোমারিজম। যেমন এই যৌগটা দেখো নাইট্রোমিথেন, এর নাম নাইট্রোমিথেন। এ কিন্তু এই নাইট্রো এসি টটোমারিজম দেখায়। কিভাবে দেখো দেখি, এর একটা ছবি। একটা হাইড্রোজেন আলাদা করে লিখলাম, এই হলো এর গঠনটা, বোঝা গেছে? এই গঠনটা হলো এর নাইট্রোফর্ম। দেখো দেখি বোঝা গেছে কি না? আমার কথা বোঝা গেছে? তাহলে এর গঠনটা হলো, এই গঠনটা হলো নাইট্রোফর্ম। এবার এখান থেকে কি হবে, এই অক্সিজেনটা, এই বন্ধনটা এইদিকে চলে যাবে, এই বন্ধনটা এখানে চলে আসবে, ফলে এই একটা কি করবে, কি অ্যাসি ফর্ম তৈরি করবে। এটাকে বলা হয় নাইট্রোফর্ম, এটাকে বলা হয় এসি ফর্ম। আর এই হলো নাইট্রো এসি টটোমারিজম। বলো দেখি বোঝা গেছে কি না? তাহলে এইরকম এই গঠনটার সাথে এই গঠনটার দ্রুত পরিবর্তন ঘটে এবং এদের মধ্যে একটা সাম্যাবস্থা বজায় থাকে, ফলে এইরকম দুটো ভিন্ন গঠন দেখাবার যে ক্ষমতাটা, তাকে বলা হয় টটোমারিজম। এবং এই যৌগগুলোকে বলা হয় পরস্পরের টটোমার। আমরা আর একটা উদাহরণ দেখার চেষ্টা করব, বোঝা গেছে কোথায়? আমরা যদি ইথাইল অ্যাসিটেট, তাহলে এই টটোমার ভালো ইম্পর্টেন্ট। আমরা আর একটা দেখছি, দেখো দেখি টোটোমারিক ফর্ম, যেখানে কিটো এনল টটোমারিজম। কিটো এনল কি? 2 নম্বর উদাহরণ দেখব, কিটো ইনল টটোমারিজম। ঠিক আছে? যেমন দেখো যৌগটা এই যৌগ যার নাম ইথাইল অ্যাসিটেট, এটা হলো কিটো ফর্ম, বোঝা গেছে? এই ফর্মটা হলো কিটো ফর্ম। এবার এখান থেকে কি হবে বলো তো, দ্রুত এই বন্ধনটা এখানে চলে যাবে আর এটা এই দিকে চলে আসবে। ঠিক আছে? আর এই হাইড্রোজেনটা এই অক্সিজেনটার সাথে যুক্ত হবে, তাহলে কি তৈরি হবে? এটা হলো ইনল ফর্ম। এই দেখতে পাচ্ছ OH, ইনল ফর্ম। এদের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, স্থিতিশীলতা লাভ করে। এই হলো কিটো এনল টটোমারিজম। এইরকম দুটো, যারা নিজে দুটো গঠন পারস্পরিক দ্রুত রূপান্তর ঘটবে এবং এদের মধ্যে একটা গতিশীল সাম্যাবস্থা সৃষ্টি হবে, তখন এই ঘটনাটাকে বলা হবে টটোমারিজম। এবং যৌগ দুটাকে বলা হবে টটোমার। বোঝা গেছে? যৌগ দুটাকে টটোমার বলা হবে। তোমরা নাইট্রোমিথেনের টটোমার ফর্মগুলো অঙ্কন করতে পারবে, নাইট্রোমিথেনের টটোমার ফর্ম। এবার মনে রাখবে এর কিন্তু সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা, টটোমার দেখাবার সীমাবদ্ধতা আছে। যেমন CH3 CCO CH3,
এই যৌগগুলো দেখায় না, যেমন C6H5CHO, এরা এই টোটোমার দেখায় না, মনে থাকবে, এরা দেখায় না। 1 নম্বর সীমাবদ্ধতা। 2 নম্বর শর্ত পূর্ণ করলেও, যেমন দেখো শর্ত পূর্ণ হলেও দেখায় না, এরকমও যৌগ আছে। বোঝা গেছে যে টোটোমারিজম সবাই দেখাতে পারে না। এই যে টোটোমারিজম দেখাবার যে শর্ত, সেই শর্ত পূর্ণ হলেও টোটোমার দেখাতে পারে না, এরকম উদাহরণ আছে। যেমন দেখায় না, যেমন এই যৌগটা, এর শর্ত আলফা হাইড্রোজেন আছে, তীব্র তড়িৎ-ঋণাত্মক পরমাণু অক্সিজেন দ্বিবন্ধন দ্বারা যুক্ত আছে, তবুও কিন্তু এরা এই টোটোমারিজম ঘটনাটা দেখাতে পারে না। বোঝা গেছে। আবার আরেকটা টার্ম আছে, মনে রাখবে, সিউডোট্রপিজম। সিউডোট্রপিজম কাকে বলবো বলো তো? এই টার্মটা সিউডোট্রপিজম জানা আছে, বলতে পারবে? সিউডোট্রপিজম, সিউডো কথাটা ছন্দ অর্থে আমরা কিন্তু ব্যবহার করি। যেমন দুটি টোটোমারের মধ্যে দুটি টোটোমার বা দুটি টোটোমার, মনে রাখবে, দুটি টোটোমার গঠন সংকেত গঠন সংকেতের মধ্যে প্রকৃতপক্ষে একটির অস্তিত্ব আছে, একটির অস্তিত্ব থাকে। বোঝা গেছে কথাটা? দুটো টোটোমার ফর্ম, দুটোর মধ্যে একটার অস্তিত্ব নেই 0%, আর একটা 100%, এরকম দুটো টোটোমার ফর্মকে বলা হয় পরস্পরের সিউডোট্রপিজম। ঘটনাটাকে বলা হবে সিউডোট্রপিজম, কারণ একটার অস্তিত্ব নেই। যেমন আমরা যদি দেখি, এই যে এটা দেখতে পাচ্ছ, এই যে একটা ফর্ম আর একটা ফর্ম, এই একটা ফর্ম। বোঝা গেছে? তো এটা কিটো ফর্ম, এটা 0%, এর কোনো অস্তিত্ব নেই। আর এটা ইনল ফর্ম, এটা 100%। ফলে এই ধরনের ঘটনাটাকে বলা হবে সিউডোট্রপিজম। দুটো টোটোমারিক ফর্ম, দেখো এখান থেকে হাইড্রোজেনটা এসে এখানে দ্বিবন্ধন তৈরি করবে এবং এটা ওইজ হয়ে গেছে, ফলে এটা থেকে এটা তৈরি। আমার কথা বোঝা গেছে? এই দুটো পরস্পরের টোটোমার, কিন্তু এই টোটোমার ফর্ম দুটোর মধ্যে এটার কোনো অস্তিত্ব নেই, এটাই 100%। ফলে এই ঘটনাটাকে বলা হবে সিউডোট্রপিজম, ত্রিমাত্রিক আইসোমার। আমরা সমগ্র আইসোমারগুলোকে প্রথমত দুটো ভাগে ভাগ করেছিলাম, গঠনগত আইসোমার আর ত্রিমাত্রিক। এখন আমরা ত্রিমাত্রিক আইসোমার নিয়ে একটা ধারণা তৈরি করার চেষ্টা করবো। বলো তো, ত্রিমাত্রিক আইসোমার আমরা কাদের বলো? 3 ডাইমেনশনাল আইসোমারিজমটাই আমরা বলতে আমরা কি বুঝবো? তো যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই হবে, আণবিক সংকেত একই, বোঝা গেছে? যাদের যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই হবে এবং যাদের গঠন সংকেতও একই হবে, গঠন সংকেত একই, কিন্তু যাদের কি হবে? গঠনকারী পরমাণু বা গ্রুপ, গঠনকারী পরমাণু বা গ্রুপগুলির ত্রিমাত্রিক বিন্যাস, ত্রিমাত্রিক মানে শূন্যে, বোঝা গেছে? 3 ডাইমেনশনালি শূন্যে যে বিছিয়ে থাকবে। তো ত্রিমাত্রিক বিন্যাস যদি ভিন্ন হয়, ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, তার ফলে যে ধরনের সহায়তা সৃষ্টি হয় তাকে বলা হয় ত্রিমাত্রিক আইসোমারিজম। ঘটনাটাকে বলা হবে ত্রিমাত্রিক। যে সমস্ত যৌগের কী হবে?
আণবিক সংকেত একই হবে, গঠন সংকেতও একই হবে, কিন্তু গঠনকারী পরমাণু বা গ্রুপগুলির বিন্যাসটা ভিন্ন হবে, ত্রিমাত্রিক বিন্যাসটা ভিন্ন, তারা শূন্যে বিভিন্ন দিকে থাকবে। এর ফলে যে ধরনের সহায়তা সৃষ্টি হবে তাকে বলা হবে ত্রিমাত্রিক সহায়তা। আর ত্রিমাত্রিক সহায়তা সাধারণত 3 প্রকার হয়। ত্রিমাত্রিক সহায়তা আমরা 3 প্রকার দেখে থাকি। ত্রিমাত্রিক সহায়তা 3 প্রকার হয়, যেমন আলোকীয়, জ্যামিতিক আর কনফরমেশনাল। এই 3 ধরনের ত্রিমাত্রিক আইসোমারিজমের অস্তিত্ব আমাদের জানা আছে। আমরা এবার একটা একটা করে আলোচনা করব। বোঝা গেছে কথাটা? তাহলে গঠনকারী পরমাণুগুলোর ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার ফলে যে ধরনের সহায়তার সৃষ্টি হয় তাকে বলা হয় ত্রিমাত্রিক সহায়তা। আর এই ত্রিমাত্রিক সহায়তার মধ্যে আলোকীয় সহায়তা ইম্পর্টেন্ট। আমরা এবার আলোকীয় সহায়তা নিয়ে কথা বলবো। আলোকীয় আইসোমার। আলোকীয় আইসোমারিজম কাকে বলবো বলো তো? আলোকীয় আইসোমারিজম বলতে আমরা কি বুঝবো মনে রাখবে? আয়নার সামনে, দর্পণের সামনে একটা বস্তু ত্রিমাত্রিক গঠন রাখার ফলে সেই জায়গা থেকে কিন্তু আমরা আলোকীয় সহায়তা ধারণাটা তৈরি করব। যেমন আলোকীয় সহায়তা কী হবে? যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই হবে, আণবিক সংকেত একই, ঠিক আছে, যাদের গঠন সংকেতও একই হবে, গঠন সংকেতও একই হবে, যে সমস্ত আইসোমারের আণবিক সংকেত একই হবে, গঠন সংকেতও একই হবে। বোঝা গেছে? কিন্তু যাদের কি হবে, যারা দর্পণ, মনে রাখবে দর্পণ প্রতিবিম্ব সম্পর্ক সম্বন্ধযুক্ত হবে। দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত, যারা সম্বন্ধযুক্ত, দর্পণ প্রতিবিম্বের সাথে সম্পর্কযুক্ত, এবং যাদের কি হবে ত্রিমাত্রিক গঠন একে অপরের উপরিপাত হবে না, সুপার ইম্পোজ হবে না, উপরিপাত হবে না, তখন সেই দুটো উপরিপাত হবে না, তখন তাদেরকে বলা হবে আলোকীয় আইসোমার। এমন দুটা যৌগকে আলোকীয় আইসোমার বলা হবে, এমন দুটা যৌগকে আলোকীয় আইসোমার বলা হবে যাদের গঠন সংকেত একই হবে, যাদের আণবিক সংকেত একই হবে, কিন্তু আয়নার সামনে রাখলে তারা দর্পণ সম্পর্কযুক্ত হবে, আর সেই সঙ্গে একটার পর আর একটা সুপার ইম্পোজ হবে না। ত্রিমাত্রিক গঠনে একটার পর একটা হুবহু বসিয়ে দেওয়া যাবে না। তখন যে ধরনের সহায়তা সৃষ্টি হবে তাকে বলা হবে আলোকীয় সহায়তা। বোঝা গেছে তো? তাহলে যারা ত্রিমাত্রিক গঠনে সুপার ইম্পোজ হবে না, দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত হবে, আণবিক সংকেত একই হবে, এইরকম দুটো যৌগকে বলা হবে আর আলোকীয় আইসোমার। এই ধরনের আলোকীয় আইসোমার নিয়ে আলোচনা করতে গেলে বেশ কিছু টার্ম আমাদের জানা দরকার। ওই টার্মগুলো আমরা একটু একটু করে দেখে নিব। যেমন আলোর সমাবর্তন। আলোর সমাবর্তন বলতে কি বুঝবো বলো তো? আলোর পোলারাইজেশন অফ লাইট বলা হয় এটাকে। আলো বহু তলে, সম্ভাব্য বিভিন্ন তলে আলো চলাচল করে। বিভিন্ন তলযুক্ত আলোককে যদি এক তলে পরিণত করা হয়, মনে থাকবে কি বিভিন্ন তলের আলো, বিভিন্ন তলের আলোককে এক তল বিশিষ্ট আলোকে পরিণত করার ঘটনাটাকে বলা হয় পোলারাইজেশন অফ লাইট, অর্থাৎ আলোর সমাবর্তন। মনে থাকবে টার্মটা। সূর্যের আলো সম্ভাব্য বিভিন্ন তলে ছোটাছুটি করে। আমরা নিকেল প্রিজমের মধ্য দিয়ে যদি সূর্যের আলোকে পাঠাই, সূর্যের আলো এক তলে পরিণত হয়, একতল বিশিষ্ট আলোয় পরিণত হয়। এই ঘটনাটাকে বলা হয় আলোর সমাবর্তন। আর যে আলোটা একতল বিশিষ্ট আলো তাকে বলা হয় সমতল সমবর্তিত আলো। সমতল
সমবর্তিত আলো, সমবর্তিত আলো, প্লেন পোলারাইজ লাইট, মনে থাকবে সমতল সমবর্তিত আলো, প্লেন পোলারাইজ লাইট কাকে বলা হবে? একতল বিশিষ্ট আলো, একতল বিশিষ্ট আলোককে বলা হয় সমতল সমতল সমবর্তিত আলো। বোঝা গেছে? এবার যারা কি করবে, আলোক সক্রিয় যৌগ, আলোক সক্রিয় যৌগ অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড কাদের বলা হবে বলো তো? আলোক সক্রিয় যৌগ কাদের বলা হবে? যারা এই সমতল একতল বিশিষ্ট আলো, অর্থাৎ যারা কি করবে, সমতল সমবর্তিত আলোর তলের আবর্তন ঘটাতে পারবে। বোঝা গেছে কথাটা? যারা কি করবে, সমতল সমবর্তিত, সমতল সমবর্তিত আলোর তলের পরিবর্তন ঘটায় তাদেরকে বলা হবে, যারা ঘটাতে পারবে তাদেরকে বলা হবে আলোক সক্রিয় যৌগ। আর যারা সমতল সমবর্তিত আলোর তলের পরিবর্তন ঘটাতে পারবে না তাদেরকে বলা হবে আলোক নিষ্ক্রিয় যৌগ। বোঝা গেছে? এই হলো তিনটা টার্ম, আলোর সমবর্তন, সমতল সমবর্তিত আলো আর আলোক সক্রিয় যৌগ। এবার আমরা আরও কিছু টার্মের পরিচিতি নিব, যেমন এনানসিওমার। এনানসিওমার এসব এই সমস্ত ঘটনা আলোকীয় আইসোমারের সঙ্গে সম্পর্কিত। আলোকীয় আইসোমারিজম, এনানসিওমার কাকে বলা হবে বলা তো? এনানসিওমার দুটো আলোকীয় আইসোমার যারা দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত। মনে থাকবে কথাটা? তাহলে দর্পণ, মনে রাখবে, দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত আইসোমার, তাদেরকে বলা হবে, দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত দুটো আইসোমারকে বলা হবে এনানসিওমার। মনে থাকবে কথাটা? যেমন ল্যাকটিক অ্যাসিড, দেখো ল্যাকটিক অ্যাসিড যদি দেখি, ল্যাকটিক অ্যাসিড মনে থাকবে, এই হলো ল্যাকটিক অ্যাসিডের সংকেত, ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে? একে যদি দর্পণের সামনে রাখা হয় তাহলে ল্যাকটিক অ্যাসিডের এই হলো ল্যাকটিক অ্যাসিডের দুটো ফর্ম। ঠিক আছে? একে বলা হয় প্লাস ল্যাকটিক অ্যাসিড, এটা হলো মাইনাস ল্যাকটিক অ্যাসিড। বোঝা গেছে? এবং দেখতে পাচ্ছ এই দুটো যৌগ পরস্পরের এনানসিওমার। কেন? এরা দর্পণ সম্বন্ধযুক্ত। আয়নার সামনে যদি এই যৌগটাকে রাখা যায় তাহলে এই ছবিটা পাওয়া যাবে। ফলে এই ফর্ম দুটো, এরা হলো ল্যাকটিক অ্যাসিডের এনানসিওমার। মনে থাকবে, ল্যাকটিক অ্যাসিডের এনানসিওমার। এছাড়াও আরেকটা টার্ম আছে, বোঝা গেছে তো নিশ্চয়ই? তাহলে ল্যাকটিক অ্যাসিডের এই যে ছবি দুটো, এরা পরস্পরে এনানসিওমার, কারণ এই গঠন দুটো, এরা হলো দর্পণ সম্পর্কযুক্ত, এবং দর্পণ সম্পর্কযুক্ত দুটো আলোকীয় আইসোমারকে বলা হয় পরস্পরে এনানসিওমার। কিন্তু দর্পণ সম্পর্কযুক্ত যদি না হয় তখন তাদেরকে বলা হবে ডায়াস্টেরিও আইসোমার। প্রতিসাম্য তল কাকে বলবো বলো তো? প্রতিসাম্য তল, প্লেন অফ সিমেট্রি বলা হয়। প্লেন অফ সিমেট্রি সেটা কি জিনিস? যেমন অণুটাকে যদি আগে আমরা আঁকাই, দেখো এটা একটা অণুর ছবি আঁকাচ্ছি আমি, এই অণুটা দেখো। ঠিক আছে? এই অণুটার নাম হলো মেসোটার্টারিক অ্যাসিড। নামটা মনে থাকবে, মেসোটার্টারিক অ্যাসিড। এই মেসোটার্টারিক অ্যাসিড দেখতে পাচ্ছ অণুটার ছবিটা, মেসোটার্টারিক অ্যাসিড, এর নাম হলো মেসোটার্টারিক অ্যাসিড। এই মেসোটার্টারিক অ্যাসিডের অণুটাকে আমরা এমন দুটো অংশে ভাগ করতে পারি যার এরা পরপর দর্পণ সম্বন্ধযুক্ত। যদি কোনো অণুকে এমন দুটো ভাগে ভাগ করা যাতে অংশ দুটো দর্পণ প্রতিবিম্ব, একটার আরেকটা দর্পণ প্রতিবিম্ব হয়, তখন সেই তলটাকে বলা হবে প্রতিসাম্য তল। কোন তলটাকে? যে তল কি করে, যে তল
অণুকে দুটি অংশে বিভক্ত করে, দুটি অংশে ভাগ করে, যারা পরস্পর কি হবে, দর্পণ প্রতিবিম্ব, মনে থাকবে, তখন তাকে বলা হবে প্রতিসাম্য তল। যেমন মেসোটার্টারিক অ্যাসিডে দেখতে পাচ্ছ একটা প্রতিসাম্য তল আছে এবং প্রতিসাম্য তলকে আমাদের সিগমা দিয়ে প্রকাশ করা হয়। আরেকটা টার্ম মনে রাখবে, যেমন প্রতিসাম্য কেন্দ্র, সেন্টার অফ সিমেট্রি বলা হয়। প্রতিসাম্য কেন্দ্র কাকে বলবো বলো তো? প্রতিসাম্য কেন্দ্র একই রকম কোন একটা অণুর মধ্যে, যেমন মনে করো এই একটা অণু, ঠিক আছে, এর মধ্যে এমন একটা কেন্দ্র যাকে সরলরেখা দিয়ে যদি যুক্ত করা যায়, তাহলে আমরা যদি দেখি এরকম করে দেখো, দেখি C6H5H C6H5, এই বিন্দুটার বিপরীত দিকে তুমি যেদিকে অগ্রসর হও না কেন, বিপরীত দিকে যদি অগ্রসর হওয়া যায় তাহলে একই দূরত্বে একই গ্রুপ বর্তমান থাকে। ফলে কোনো একটা যৌগের মধ্যে যদি এমন কোনো একটা বিন্দু পাওয়া যায় যে বিন্দুটার বিপরীত দিকে সরলরেখা দ্বারা যুক্ত করলে সমান দূরত্বে একই গ্রুপ বর্তমান থাকে, তো সেই বিন্দুটাকে বলা হবে প্রতিসাম্য কেন্দ্র। এই বিন্দুটাকে বলা হবে প্রতিসাম্য কেন্দ্র, সেন্টার অফ সিমেট্রি। বোঝা গেছে? এবার আমরা দেখব আলোক সক্রিয় যৌগ। আমরা প্রতিসাম্য অণু বলতে কি বুঝবো? প্রতিসাম্য অণু কাকে বলবো? প্রতিসাম্য অণু যদি কোনো অণু, আবার বলছি, যদি কোনো অণুর মধ্যে এই যে তিনটা শর্ত বললাম, কি প্রতিসাম্য কেন্দ্র বা প্রতিসাম্য তল, বোঝা গেছে? প্রতিসাম্য কেন্দ্র বা প্রতিসাম্য তল বা পরিবর্ত প্রতিসাম্য অক্ষ, অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি বলে আরেকটা টার্ম আছে। এই তিনটার মধ্যে কোনো একটা যদি কোনো অণুর মধ্যে উপস্থিত থাকে তবে তাকে বলা হবে প্রতিসম অণু। আর যদি উপস্থিত না থাকে তাহলে তাকে বলা হবে অপ্রতিসম অণু। প্রতিসম অণুর আরও নাম আছে, একাইরাল অণু বলা হয়, আর অপ্রতিসম অণুকে কাইরাল অণু বলা হয়। ফলে ইম্পর্টেন্ট মনে রাখবে যে তিনটা শর্তের মধ্যে কোনো একটা যদি উপস্থিত থাকে কোনো অণুর মধ্যে, প্রতিসাম্য তল, প্রতিসাম্য কেন্দ্র বা পরিবর্ত প্রতিসাম্য অক্ষ, এই তিনটার মধ্যে কোনো একটা শর্ত যদি কোনো অণুর মধ্যে উপস্থিত থাকে তবে তাকে বলা হবে প্রতিসম অণু। আর যদি উপস্থিত না থাকে তখন তাকে বলা হবে অপ্রতিসম অণু। অপ্রতিসম কার্বন একটা টার্ম আছে, মনে রাখবে, অপ্রতিসম কার্বন কাকে বলে বলো তো? অপ্রতিসম কার্বন সাধারণত স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় যে কার্বনের সাথে চারটি গ্রুপ ভিন্ন। কোনো কার্বনের সাথে যদি যুক্ত চারটা গ্রুপেই ভিন্ন হয় তবে সেই কার্বনটাকে বলা হবে অপ্রতিসম কার্বন। অপ্রতিসম কার্বনের আরও নাম আছে, একে কাইরাল কার্বনও বলা হয়, আবার একে স্ট্রোজেনিক কার্বনও বলা হয়। ফলে অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন বা স্ট্রোজেনিক কার্বন কাকে বলবো? কোনো যৌগের মধ্যে যদি এমন একটা কোনো কার্বন থাকে যার চারদিকে যে চারটা গ্রুপ যুক্ত আছে সেই চারটা গ্রুপে যদি ভিন্ন হয় তখন তাকে বলা হবে অপ্রতিসম কার্বন। এবার আমরা আলোক সক্রিয়তার শর্ত দেখব, কোন শর্তে আলোক সক্রিয় হয়, বোঝা গেছে? অর্থাৎ অপ্রতিসম কার্বন সংখ্যা, অপ্রতিসম কার্বন ও আলোক সক্রিয়তা। তো অপ্রতিসম কার্বন কি বলো তো? অপ্রতিসম কার্বন, একটি যদি অপ্রতিসম কার্বন থাকে কোনো যৌগে, একটি, মনে রাখবে একটা অপ্রতিসম কার্বনের সংখ্যার সাথে আলোক সক্রিয়তার কিন্তু একটা সম্পর্ক আছে। আমরা এই মুহূর্তে কোন একটা যৌগ আলোক সক্রিয় কি না, কোন শর্তে আলোক সক্রিয় হবে সেই বিষয়টা ক্লিয়ার করতে চাইছি। তাতে আমরা বললাম একটা যৌগ আলোক সক্রিয় হবে না যদি প্লেন অফ সিমেট্রি থাকে অথবা সেন্টার অফ সিমেট্রি থাকে অথবা অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি থাকে। এছাড়াও আমরা অন্যভাবে বলতে পারি, অপ্রতিসম কার্বন সংখ্যা দিয়েও বলতে পারি। যেমন কোনো যৌগে যদি একটি অপ্রতিসম
একটি অপ্রতিসম কার্বন যদি থাকে তাহলে সেটা আলোক সক্রিয় হবেই, মনে থাকবে, আলোক সক্রিয় হবে। এ বিষয়ে কোনো দ্বিমত নেই, একটি অপ্রতিসম কার্বন থাকলে আলোক সক্রিয় হবে। কিন্তু যদি একের বেশি, মনে থাকবে, একের বেশি অপ্রতিসম কার্বন থাকলে, একের বেশি অপ্রতিসম কার্বন থাকলে সেটা কিন্তু আলোক সক্রিয় হতেও পারে, নাও হতে পারে। আলোক সক্রিয় হতেও পারে, নাও পারে, মনে থাকবে কথাটা। ফলে একের বেশি অপ্রতিসম কার্বন থাকলে সেটা আলোক সক্রিয় হতেও পারে, নাও হতে পারে, মনে রাখবে। অপ্রতিসম কার্বন এর উপস্থিতি একমাত্র শর্ত নয়, আলোক সক্রিয়তার একমাত্র শর্ত নয়। বোঝা গেছে? অপ্রতিসম কার্বন না, সামগ্রিকভাবে একটা কথা মাথায় রাখবে যে আলোক সক্রিয় হওয়ার সামগ্রিক যে শর্ত, সামগ্রিকভাবে একটা অণু সামগ্রিকভাবে উপরিপাত, সুপার ইম্পোজ যদি না হয়, উপরিপাত না হলে যৌগ আলোক সক্রিয় হয়। উপরিপাত শব্দটা নিশ্চয়ই বোঝা গেছে। সুপার ইম্পোজ যৌগ আলোক সক্রিয়। একটা মডেলের উপর, ত্রিমাত্রিক মডেলের উপর আরেকটা হুবহু বসিয়ে দেওয়া যাবে না। এবার আমরা দেখব এই জায়গায় একের বেশি অপ্রতিসম কার্বন আছে অথচ আলোক সক্রিয় হতেও পারে, নাও হতে পারে। এরকম উদাহরণ কিন্তু আমাদের জানা আছে। যেমন দেখো, আমরা এরকম দুটো উদাহরণ দেওয়ার চেষ্টা করব। যেমন এই যৌগটা দেখো, টার্টারিক অ্যাসিড, বোঝা গেছে? এই যৌগটা হলো প্লাস টার্টারিক অ্যাসিড, এর মধ্যে দুটো অপ্রতিসম কার্বন আছে, বোঝা গেছে? আর একটা যৌগ যদি দেখি, মেসো টার্টারিক অ্যাসিড, ঠিক আছে? মেসো টার্টারিক অ্যাসিড, দেখো অপ্রতিসম কার্বন সংখ্যা এই একটা, অপ্রতিসম কার্বন সংখ্যা এই একটা, বুঝা গেছে? তাহলে এটা তো দুটো অপ্রতিসম কার্বন আছে, এটা তো দুটো অপ্রতিসম কার্বন আছে, কিন্তু এটা কি প্লাস টার্টারিক অ্যাসিড বললাম, টার্টারিক অ্যাসিড যেটা আলোক সক্রিয়, মনে থাকবে। আর এটা হলো মেসো টার্টারিক অ্যাসিড, যেটা আলোক নিষ্ক্রিয়। ফলে একের বেশি অপ্রতিসম কার্বন থাকলে আলোক সক্রিয় হতেও পারে, আলোক সক্রিয় নাও হতে পারে। আবার অপ্রতিসম কার্বন নেই অথচ আলোক সক্রিয়, এরকম উদাহরণ আমাদের জানা আছে, বোঝা গেছে? অপ্রতিসম কার্বন নেই অথচ আলোক সক্রিয়, এরকম যৌগের উদাহরণ যেমন দেখো, এই যে যৌগটা দেখতে পাচ্ছ 1,3-ডাইক্লোরোপ্রোপিন, এই যৌগটা কিন্তু আলোক সক্রিয়, মনে থাকবে? এই যৌগটা আলোক সক্রিয়। এই একটা অপ্রতিসম কার্বন নেই অথচ যৌগটা আলোক সক্রিয়। সুতরাং আলোক সক্রিয়তার শর্ত কিন্তু অপ্রতিসম কার্বন থাকা না থাকা নয়। স্বাভাবিকভাবেই আলোক সক্রিয়তার শর্ত হিসাবে আমরা কি বলতে পারি বলো তো? আলোক সক্রিয়তার শর্ত কি হবে? ফলে আলোক সক্রিয়তার শর্ত কি শর্ত? 1 নম্বর শর্ত হলো একটি অপ্রতিসম কার্বন থাকতে হবে, থাকবে। 2 নম্বর, উপরিপাত হবে না, সুপার ইম্পোজ হবে না। মনে থাকবে? আর 3 নম্বর শর্ত হলো প্রতিসাম্য তল বা কেন্দ্র বা প্রতিসাম্য পরিবর্ত অক্ষ থাকবে না।
পরিবর্ত অক্ষ কোনোটাই থাকবে না। এই শর্তে কিন্তু একটা যৌগ আলোক সক্রিয় হবে, যার মধ্যে একটা অপ্রতিসম কার্বন থাকবে, সেটা সুপার ইম্পোজ হবে না, অর্থাৎ তার ত্রিমাত্রিক মডেলের উপর একটার উপর আর একটা হুবহু বসিয়ে দেওয়া যাবে না। আর অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি, অ্যাক্সিস সেন্টার অফ সিমেট্রি, অল্টারনেটিভ সেন্টার অফ সিমেট্রি, এই জায়গাগুলো অর্থাৎ প্রতিসাম্য তল, কেন্দ্র বা পরিবর্ত অক্ষ, এদের মধ্যে কোনোটাই থাকবে না। এটা হলো আলোক সক্রিয়তার শর্ত। তবে মনে রাখবে এসেনশিয়াল যে আলোক সক্রিয়তার যে অত্যাবশ্যকীয় এবং যথেষ্ট শর্ত, অত্যাবশ্যকীয় এবং যথেষ্ট শর্ত যেটা, সেটা হলো এর সুপার ইম্পোজহীনতা অর্থাৎ উপরিপাতহীনতা। এটাই হলো একমাত্র এবং যথেষ্ট শর্ত। সেটা হলো আলোক সক্রিয় যৌগ দুটোর যে ত্রিমাত্রিক মডেল সেটা উপরিপাতযোগ্য হবে না। আলোক সক্রিয়তা এই শর্তগুলো থেকে তোমরা বলতে পারবে যে আমরা যে মেসো টার্টারিক অ্যাসিড বলো তো আলোক সক্রিয় না আলোক নিষ্ক্রিয়, এ সঙ্গে একটা শব্দ মনে রাখার চেষ্টা করবে, মেসো যৌগ কাদের বলে? মেসো যৌগ আজকে থেকে মনে রাখবে যাদের একাধিক অপ্রতিসম কার্বন থাকবে। কি বললাম? একাধিক অপ্রতিসম কার্বন থাকে যাদের, কিন্তু যারা আলোক নিষ্ক্রিয়। কি বললাম? আলোক নিষ্ক্রিয় যারা, যাদের মধ্যে একাধিক অপ্রতিসম কার্বন আছে অথচ যারা আলোক নিষ্ক্রিয়, তাদেরকে বলা হয় মেসো যৌগ। জ্যামিতিক আইসোমার, আমরা ত্রিমাত্রিক আইসোমারকে তিনটা ভাগে ভাগ করেছি, যার আলোকীয় আইসোমার দেখলাম, এবার জ্যামিতিক আইসোমার। তার আগে তোমরা মনে রাখবে রেসিমিক মিশ্রণ বলে একটা টার্ম আছে। দুটো এনানসিওমারের সমমলের মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ, এবং রেসিমিক মিশ্রণটা আলোক নিষ্ক্রিয় হয়। মনে থাকবে দুটো সমমল এনানসিওমারের সমমলার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে, এবং রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয়। আমরা দেখব জ্যামিতিক আইসোমার। জ্যামিতিক আইসোমার সেক্ষেত্রে দেখব কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধনের এর একই দিকে। মনে রাখবে এরা জ্যামিতিক আইসোমার, যাদের গঠন সংকেত একই হবে, বোঝা গেছে, যাদের আণবিক সংকেত একই হবে, কিন্তু এদের যে কার্বন পরমাণুর সাথে যুক্ত যে গ্রুপগুলো সেই গ্রুপগুলো আলাদা। একই দিকে যদি একই গ্রুপ থাকে, একই গ্রুপ থাকলে, আবার বলছি একই দিকে যে গ্রুপ, যদি একই গ্রুপ থাকে তখন তাকে বলা হবে সিস আইসোমার। আর যদি ভিন্ন গ্রুপ থাকে, একই গ্রুপ থাকলে সিস আইসোমার বলা হবে, আর ভিন্ন গ্রুপ যদি থাকে, ভিন্ন গ্রুপ থাকলে তখন তাকে ট্রান্স আইসোমার বলা হবে। এই হলো জ্যামিতিক আইসোমার। সাধারণত কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে এই আইসোমারটা আমরা দেখে থাকি। বোঝা গেছে? যেমন আমরা যদি দেখি, দেখো এইদিকে সিএল আছে, এইদিকে সিএল আছে, এই বোঝা গেছে। আবার এটাকে আমরা এইভাবে আঁকাতে পারি, এইদিকে সিএল আছে, এইদিকে সিএল আছে। ফলে এই ধরনের আইসোমারগুলোকে এটাকে বলা হবে সিস আইসোমার। একই দিকে গ্রুপ দুটো, সেম গ্রুপ দুটো আছে, এদিকে ভিন্ন দিকে আছে, এদেরকে বলা হবে ট্রান্স আইসোমার। বোঝা গেছে? আর এই ধরনের আইসোমারগুলোকে বলা হয় জ্যামিতিক আইসোমার। কোনো অসুবিধা নেই বুঝতে। কিন্তু মনে রাখবে যদি বলা হয় তাই, তো যদি চারটা গ্রুপ আলাদা হয়, এদের সাথে যুক্ত চারটা গ্রুপে যদি আলাদা হয়, তখন তাদের ইজেড নামকরণ করা হয়। ইজেড। আবার বলছি, আমরা জ্যামিতিক আইসোমার কাকে বলবো? যাদের গঠন সংকেত একই হবে, আণবিক সংকেত একই হবে, কিন্তু যাদের ত্রিমাত্রিক বিন্যাসটা ভিন্ন হবে, তখন তাদেরকে বলা হবে জ্যামিতিক আইসোমার। সাধারণত কার্বন কার্বন দ্বিবন্ধন ঘটিত যৌগে আমরা জ্যামিতিক আইসোমার দেখে থাকি, যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন বরাবর যদি একটা রেখা কল্পনা করা হয়, দ্বিবন্ধনের একই দিকে যদি একই গ্রুপ থাকে তাহলে সিস আইসোমার বলা হবে, আর ভিন্ন দিকে যদি থাকে তাহলে ট্রান্স আইসোমার বলা হবে। তোমরা বলতে পারবে রেসিভিং মিশ্রণ আলোক সক্রিয় না আলোক নিষ্ক্রিয়? তো যাদের ক্ষেত্রে চারটা গ্রুপে যদি ভিন্ন হয়, যেমন মনে করো এই ধরনের যৌগগুলোর নামকরণের ক্ষেত্রে আমরা তখন কীরকম নামকরণ হবে বলো তো? মনে করো এইদিকে এই গ্রুপটা আছে, এইদিকে OH গ্রুপ আছে, ঠিক আছে, এইদিকে ব্রোমিন গ্রুপ আছে, আর এখানে আমি এইদিকে Cl গ্রুপ আছে, মনে করো এইদিকে হাইড্রোজেন আছে। বলো তো এটার ক্ষেত্রে সিস ট্রান্স কীভাবে বলবো? মনে করো এখানে ব্রোমিন আছে, এখানে ক্লোরিন আছে, এখানে CH3 আছে, এখানে H আছে। এবার তো একই গ্রুপ একই দিকে নেই, তাহলে এই ঘটনাটা আমরা কিভাবে ব্যাখ্যা করব? বোঝা গেছে আমার কথাটা? তাহলে যদি এরকম চারটা গ্রুপে যদি ভিন্ন হয়, তখন মনে রাখবে শিপ পদ্ধতি বলে একটা পদ্ধতি আছে। শিপ
তিনজন বিজ্ঞানীর নামে এটা, ক্যান, ইনগল্ড আর পিলং। শিপ পদ্ধতি বলা হয়। শিপ পদ্ধতি অনুযায়ী যাদের পরমাণু ক্রমাঙ্ক বা ওজন বেশি সেই অনুযায়ী এদের নাম্বারিং করা হয় 1 2 3 4। বোঝাতে পেরেছি কথাটা? শিপ পদ্ধতি অনুযায়ী যে গ্রুপগুলো যুক্ত আছে এই গ্রুপগুলো নম্বরিং দেওয়া হয়। যার পরমাণু ক্রমাঙ্ক যত বেশি সে তার প্রায়োরিটি তত বেশি, তার প্রাধান্য তত বেশি। তাহলে এই গ্রুপটার মধ্যে ব্রোমিন হবে 1 নম্বর, ক্লোরিন হবে 2 নম্বর, এখানে কার্বন যুক্ত আছে 3 নম্বর, এখানে হাইড্রোজেন আছে 4 নম্বর। এইভাবে নম্বরিং করা হয়, পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে প্রায়োরিটি অনুযায়ী সাজানো হয়। এবং এই প্রায়োরিটি অনুযায়ী যদি 1 নম্বর 2 নম্বর একই দিকে থাকে, একই দিকে যদি থাকে তখন তাকে জেড বলা হবে। আর যদি 1 নম্বর 2 নম্বর ভিন্ন দিকে থাকে তখন তাকে ই বলা হবে। ফলে খুব সহজে আমরা ইজেড নমেনক্লেচার সহজে জ্যামিতিক আইসোমারের নামকরণ করতে পারি। এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর এবং 2 নম্বর ভিন্ন দিকে আছে, ফলে এটা জেড আইসোমার হবে। এর নামের আগে জেড কথাটা লিখতে হবে। আর এক্ষেত্রে দেখো প্রায়োরিটি 1 নম্বর 2 নম্বর গ্রুপ দুটো একই দিকে আছে, ফলে এটা হবে ই আইসোমার আর এটা হবে জেড আইসোমার। জেড মনে থাকবে। এইভাবে ইজেড নামকরণ করা হয়। এবং জ্যামিতিক সহায়তা তাহলে দুটো অংশ, একটা হলো একই গ্রুপ যদি একই দ্বিবন্ধনে একই দিকে থাকে তাহলে সিস বলা হবে, আর যদি ভিন্ন দিকে থাকে তাহলে ট্রান্স বলা হবে। আর সেই সঙ্গে গ্রুপ চারটা যদি ভিন্ন হয় তাহলে শিপ পদ্ধতি অনুযায়ী প্রায়োরিটি অনুযায়ী নাম্বারিং করে নিতে হবে। এবং 1 নম্বর 2 নম্বর দ্বিবন্ধনে একই দিকে থাকলে তাকে জেড আইসোমার বলা হবে। আর 1 নম্বর 2 নম্বর যদি এই গ্রুপ দুটো ভিন্ন দিকে থাকে তখন তাকে ই আইসোমার বলা হবে। এভাবে জ্যামিতিক আইসোমারের নামকরণগুলো আমরা করে থাকি। আর এগুলো সামগ্রিক একটা আইসোমার, অর্গানিক কেমিস্ট্রির আইসোমারের সাধারণ আলোচনা। সমস্ত আইসোমারগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি, এদের বিভিন্ন ধর্ম, বিভিন্ন বৈশিষ্ট্য বর্তমান, এদের মধ্যে আলোকীয় সহায়তাটা ভীষণ ইম্পর্টেন্ট। সুতরাং আইসোমারিজম তথা সমবায়তা সম্পর্কে তোমাদের একটা সঠিক ধারণা তৈরি হবে, এই প্রত্যাশা রেখে ক্লাসটা আজকে শেষ করছি।